সবাইকে থ্যাংক ইউ জানাই সুবোধ বাবুকে এবং স্পেশাল এই মিটিংটা করার জন্য। প্রত্যেককে গুড ইভিনিং। আশা করি অনেকক্ষণ ধরে শুনে আপনারা টায়ার্ড, তারপর আবার আমার 10 মিনিট বলেছে, তো আর কষ্ট করে 10টা মিনিট আমার থেকে শুনেনি, ঠিক আছে? একটু টায়ার্ডনেসটা কাটানোর চেষ্টা করুন। আমি একদম খুব স্পেসিফিক কথা বলবো। প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের টিমের পক্ষ থেকে, আজকের টিমের পক্ষ থেকে আশিস বাবুকে সুন্দর একটা অ্যামাউন্ট জেতার জন্য, ঠিক আছে? প্রথমে একটা ধন্যবাদ জানানোই উচিত, কারণ যখন টিমটা আলাদা করা হলো সেখানে অর্জুন বাবুকে নেতৃত্ব দেওয়া হলো। অর্জুন বাবু ওখানে দাঁড়িয়ে বলেন আমার ঘাড়ে ঠেলে দিলেন। তো আমি বললাম আপনি বলুন। তো আমি তখন বললাম ঠিক আছে, আমি যাকে ঠিক করবো সে কি বলবে? বললো যে ঠিক আছে বলবে। তো লাস্টে ঠিক হলো যে আশিস বাবু বক্তব্য রাখবে। যখন বলতে এলেন এখানে, আমি কেন বলছি আমি আসছি, যখন বলতে এলেন এখানে দেখলাম যতজন বলার জন্য এসছেন 8 জন, তার মধ্যে 6 জনই হচ্ছেন পুরনো নেতৃত্ব। অর্থাৎ এমন একটা টিম তৈরি করলেন তারা, কেউ খারাপ ভাবে নেবেন না প্লিজ, আমি আর কি মেরে বলছি, এমন একটা টিম তৈরি করলেন তার বাদ বাকি টিম মেম্বারদের উপর তার ভরসা নেই, তাই জন্য সেই নেতৃত্বটাই চলে এলেন এখানে। তো আমাদের টিম প্রথম যেটা স্ট্রাইক করলো, আমরা যেটা করলাম, এটা একটা টেকনিক বলতে পারেন, ঠিক আছে? এটা একটা ভাবাবেগ তৈরি করা বলতে পারেন, কারণ ব্যবসা করতে গেলে শুধু ব্যবসা করলে হবে না, ব্যবসার সাথে কিছু কিছু ট্রিক্সও কাজে লাগাতে হবে। তো আমরা কি করলাম, আমরা এমন একজন মানুষকে তুলে আনলাম, আমরা জানি সে ভালো বক্তা, আমরা জানি সে ভালো বক্তা এবং যতটুকু জানি আমি, এবং সব থেকে বড় কথা হচ্ছে সে খুব সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করলো, টিমকে প্রেজেন্ট করলো এবং আমাদের টিমকে জেতালো। তো কেন বললাম এই কথাটা, কারণ দেখুন সে আজকে একটা বলার ধারণা তাকে তৈরি করানো হলো একটা স্টেজের মধ্যে। সে ভাবলো যে লিডাররা কিন্তু প্রকৃতভাবেই আমাদেরকে ওপরে তুলতে চায়, রাইট? তো এর জন্য ধন্যবাদ, কারণ আমি চাইবো আপনাদের লিডারদের কাছ থেকে যদি 100 কোটি করতে হয় তাহলে তলার নেতৃত্বকে তুলে আনুন। একজন লিডার ততই ভালো যত তার তলার নেতৃত্ব ভালো। আমি নেতা, আমি সব বুঝি, আর আমার তলাগুলো সব মানা, যদি এরকম কেউ ভেবে থাকে তাহলে আমার মনে হয় তার জন্য নেতৃত্ব দেওয়াটা ঠিক হচ্ছে। তাই যত তলার লেভেলের লোককে তুলে আনবেন, যত আপনার ঘাট থেকে বন্দুক নিচে নামিয়ে দেবেন, যত তাদের উপর দায়িত্ব পাঠিয়ে দেবেন, তত আমার মনে হয় ওপরের দিকে ওঠার রাস্তাটা অন্তত সেই লিডারের ক্ষেত্রে অনেক সুগম হবে বা অনেক ভালো হবে। যদি ভুল বলি আমাকে ক্ষমা করবেন। চলে আসি একটা গল্পতে, যে একজন একটা বাচ্চা ছেলে তার বাবার সাথে রাস্তায় বেরিয়েছে। তো রাস্তায় বেরিয়ে হঠাৎ করে একটা 4 বছরের বাচ্চা ছেলে, 4-5 বছরের, তো 4 বছরের একটি বাচ্চা ছেলে সে বাবার সঙ্গে বেরিয়েছে, বেরিয়ে হঠাৎ করে একটি আইসক্রিমের দোকান দেখতে পেয়েছে। এখন আপনারা জানেন কলকাতায় বিভিন্ন পার্লার হয়ে গেছে, আইসক্রিমের দোকান মানে আর এই এতে বিক্রি হয় না, শুধু আইসক্রিম পার্লার হয়ে গেছে, এরকম একটি পার্লার দেখতে পেয়েছে। তো বাবাকে জাস্ট দেখিয়ে বলেছে বাবা আমি আইসক্রিম খাবো। তো আপনারাও তো সবাই বাবা, তো বাবা যদি আইসক্রিম খাবো বলে আর সেটা বাচ্চাটার বয়স হয় 4 বছর, তাহলে আপনার করণীয় কি? বাচ্চাটাকে ডেফিনেটলি আইসক্রিম খাওয়াবেন, ইয়েস অর নো? বাচ্চাটাকে আইসক্রিম খাওয়াবেন। তো বাবা বলছে ঠিক আছে চল। ভেতরে ঢুকে গেছে, ভেতরে ঢুকে গিয়ে বাবা বলছে কোনটা খাবি? একটা আঙুল দেখে বলছে ওইটা খাও। বাবা কি করেছে, একটা এরকম স্কুপ নিয়েছে, মানে স্কুপে অর্ডার দিয়েছে, স্কুপের মধ্যে 1 স্কুপ তার মধ্যে আইসক্রিম দিয়ে বাচ্চাটার হাতে ধরিয়ে দিয়েছে। বাচ্চাটা খুব খুশি, এতটাই খুশি বাচ্চাটা বাইরে বেরিয়েছে আইসক্রিম পার্লার থেকে, বাবা টাকা দিয়ে দিয়েছে। আইসক্রিম পার্লার থেকে বেরোনোর পর অতি উৎসাহে বাচ্চাটা কি করেছে, বাচ্চাটা মানে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভাবে তার হাত থেকে আইসক্রিমটা পড়ে গেছে মাটিতে। তো আইসক্রিমটা যখন পড়ে গেছে, অবশ্যই ভুল, মানে অন্যায় তো করেনি, ভুল করে পড়ে গেছে, অনিচ্ছাকৃত পড়ে গেছে, অতি উৎসাহে পড়ে গেছে। তো পড়ে যাওয়ার পর বাবাকে বলছে না বাবা আমি আবার একটা আইসক্রিম কিনে দিতে হবে, ওটা পড়ে গেছে আমি খাবো। তো বাবা দেখছে ঠিক আছে এটা তো আর ভুল করে করেনি, মানে অন্যায় তো কিছু করেনি, চলো এটা কিনে দিচ্ছে বলে আবার ভেতরে গেছে। গিয়ে যখন আইসক্রিমের আবার অর্ডার দিয়েছে, এবার ছেলেটা বায়না করে বলছে বাবা আমি একটা স্কুপ নেব না, আমি 3খানা স্কুপে। আমরা সব কিছু করছি, এত সুন্দর প্রসপেক্ট এই কোম্পানিতে রয়েছে, এত সুন্দর ইউনিক প্ল্যান এই কোম্পানিতে রয়েছে, যেটা ম্যাডাম খুব সুন্দর বুঝিয়ে গেলেন আপনাদের, যে আগামী 10 বছরে এরকম প্ল্যান আর কেউ আনতে পারবে বলে আমাদের মনে হয় না। তাহলে এরকম একটা মনোপলি প্ল্যাটফর্ম পেয়ে
আমরা যদি অতি উৎসাহে 3টে 4টে 10টা করে স্কোপ নিতে যাই, আমার মনে হয় সেটা কিন্তু অনলাইন হবে। যে কোনো একটা স্কোপ, একটা জায়গায় যদি আমরা ফোকাস করি, বেসিকে যদি আমরা ফোকাস করি, তাহলে আমার মনে হয় ব্যবসাটা কিন্তু অনেক অনেক ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারি। আমি শুনেছিলাম, আমি অনেকবার আপনাদেরকে এই কথাটা বলেছি অনেক মিটিং এ, যে আমি খুব সচিন টেন্ডুলকরের বড় ফ্যান ছিলাম। আমি সচিন খেলার পর আমিও খেলা দেখা ছেড়ে দিয়েছি, এখন ক্রিকেট খেলা দেখিও না ছিল। তো সচিন, আমি শুনেছিলাম, এটা পড়েছিলাম, এটা বাস্তব ঘটনা, যে সচিন একদিন মানে যখন খুব অফ ফর্মে যাচ্ছে, যখন ওর ক্যাপ্টেন্সি চলছে, অফ ফর্মে যাচ্ছে, সচিন চলে গেছিল রমাকান্ত আচরেকর, ওর পুরনো কোচের কাছে, যে জীবনে কখনো রঞ্জি ক্রিকেট খেলে। আর সচিনকে খেলা শেখানোর কিছু নেই, সচিনকে আলাদা করে খেলা শেখানোর কিছু নেই, কিন্তু উনি চলে গেলেন রঞ্জি খেলা না খেলা এমন একটা কোচ, জীবনের প্রথম কোচ রমাকান্ত আচরেকরের কাছে। এবং ওনার কাছে যাওয়ার পরে যখন টিপস দেওয়া হলো, তাকে বলেছিল স্টিক টু দি বেসিক, অর্থাৎ বলটা প্রপারলি তুমি খেলো, প্রপারলি বলটা খেলো, বলটার দিকে শেষ পর্যন্ত তাকাও, বলটাকে তুমি খেলো। আমরা যেটা করছি, আমরা সবাই খেলা জানি, এটা আমাদের দোষ, এটা কোম্পানির দোষ না। আমরা সবাই খেলা জানি, আমরা সবাই বড় বড় নেতৃত্ব, আমরা সবটাই বুঝি, যার ফলে কি হচ্ছে, মেশিন থেকে পরাবর বল করছে, আর আমরা পরাবর মারতে যাচ্ছি, মারার পরে ম্যাক্সিমাম বলে কিন্তু আমরা মিস করছি। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, কেউ খারাপ ভাবে নেবেন না। তো এই জায়গাটা আমার মনে হয় আমরা যদি প্রকৃত একটা প্ল্যান করতে পারি, আমরা যে জায়গা থেকে কোম্পানি শুরু করেছিল, যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম, আমরা যে কারণে কোম্পানিতে এসেছিলাম, সেই জায়গার উপর যদি আমরা এবং কোম্পানির বোথ সাইড যদি এটাকে ফোকাস করি, তার উপর যদি প্ল্যানটাকে আমরা সাজাই, আমার মনে হয় অনেক ফাস্ট কিন্তু ব্যবসা আসার এখানে জায়গা রয়েছে। কারণ নেটওয়ার্কটা আমাদের প্যাশনের মধ্যে আছে। আজকে এই লোকগুলো যারা এসছেন, নতুন পুরনো সবাই, প্রত্যেকে কিন্তু এটাকে একটা প্যাশন হিসাবে নিয়েছে। আমরা ছোটবেলায়, আমি সেদিনকে ক্যানিং এর মিটিংও বলেছি এই কথাটা, যে আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি। আমরা ছোটবেলায় যখন পড়াশোনা করেছি, যা যা করেছি, আজকের দিনে এসে সব কটাই তাই ভুলে গেছি। কারণ আমরা সেদিনকে লার্নিং করেছিলাম, আমাদের মধ্যে অ্যাকুইজিশন হয়নি, আমরা অর্জন করিনি সেটাকে, আমরা সেটাকে লার্নিং করেছিলাম, আমরা শিখেছি, কিন্তু আমরা সেটাকে অ্যাকুইজিশন করতে পারিনি বলে আমরা আজকের ডেটে সব কিছু ভুলে গেছি। কিন্তু দেখুন, আমাদের মাতৃভাষা বাংলা হোক, হিন্দি হোক, ইংলিশ হোক, যার যা মাতৃভাষা, যদি আমার মাতৃভাষা বাংলা, আমি যদি 10 বছর লন্ডনে গিয়ে থাকি, সেখানে যদি আমার কোনো বাঙালি ফ্রেন্ডস, কেউ কোনো যদি কালচার বা সিস্টেম যদি আমার কাছে নাও থাকে, আমি যদি এন্টায়ারলি ইংলিশে কথা বলি 10 বছর পরে যদি আবার ইন্ডিয়াতে ফিরে আসি বা কলকাতায় ফিরে আসি, আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বাংলা ভাষাটা বলবো। কেন বলবো? কারণ আমি সেটা কিন্তু লার্নিং করিনি, আমি সেটাকে অ্যাকুইজিশন করেছি। আমরা এখানে যে কাজটা করছি, আমাদের এখানকার থিম আর আগের করা 10টা 20টা 50টা কোম্পানির থিমের সাথে কোথাও কোনো মিল নেই। ওই দু একটা প্ল্যানের মধ্যে মিল আছে, আদারওয়াইজ এই থিমটাই সম্পূর্ণ আলাদা, আগামী দিনের থিম। তাহলে আগামী দিনের থিম মানে একটা নতুন বিজনেস, নতুন প্ল্যাটফর্ম, নতুন সাবজেক্ট, সেই নতুন সাবজেক্টটা নতুন দিন থেকে আমাদের অ্যাকুইজিশনের পথে যেতে হবে, অর্জন করার পথে যেতে হবে। শুধু লার্নিং করে 2 পয়সা কামানোর জন্য যদি কাজ করি, আমার মনে হয় সেই পজিশনে যাওয়াটা আমাদের পক্ষে অসম্ভব হবে। তাই আমার রিকোয়েস্ট একটাই থাকবে, কোম্পানির ম্যানেজমেন্টের কাছে। স্যার বলছিলেন একটা কথা রাজেশজি, যে অ্যালাইনমেন্ট, মেলবন্ধন, বাংলাটা তাই বলে বোধ হয় স্যার, ঠিক বলছি তো? অ্যালাইনমেন্ট। আজকে যদি আমরা খুব গভীরে গিয়ে দেখি, তাহলে দেখবেন এই কোম্পানি যে বিজনেস করছে, যে গ্রোথ আছে, অনেকটা আমরা না বুঝে করেছি, পরবর্তীকালে আমরা বুঝে করেছি, কিন্তু কোথাও গিয়ে একটা অ্যালাইনমেন্টে আমাদের এখানে এখনো প্রবলেম আছে। সেই ডিসকাশন সবার সামনে না করাই ভালো, ঠিক আছে? যদি সেই অ্যালাইনমেন্টের প্রবলেমটাকে আমরা কাটাতে পারি, উনি বলেছেন যদি কোথাও দুঃখ থাকে মন খুলে বলে দিতে, বমি করে দিতে, যদি সেটাকে আমরা প্রপারলি লিডার না, কোনো রাগঢাক না দিই, কারণ এখানে আমাদের কেরিয়ার লুকিয়ে আছে। ঠিক এখানে
কোম্পানি অনেক বড় করে সুবোধ বাবু এন্ড কোম্পানি, শাহাবুদ্দিন জি বা হারুন রাজা জি, ওরা একটা অনেক বড় জায়গা নিয়ে এখানে এসছেন, ভাবছেন আমরা ট্রেনিং পাচ্ছি বিশ্বমানের, তাই প্রত্যেকটাই আছে, কিছু নেই তা না, সবকিছু রয়েছে, কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক না থাকার কারণে আমরা টার্গেট দিচ্ছি, ফেল করছি, আমরা ব্যবসা করছি সেই লেভেলে পৌঁছতে পারছি না। উল্টে আমরা দেখছি আমরা পুরোনো দিনে যে ব্যবসা করতাম সেখান থেকে আমরা ডিটোরিয়েট করছি। এখানে নিরাল না আছে, নেগেটিভ হওয়ার ব্যাপার নেই, আমরা ডিটোরিয়েট করেছি, কিন্তু আমরা জানি একবার ডিটোরিয়েট করেছি এটা ব্যাপার না, আমাদের মধ্যে সেই ক্ষমতা আছে, আমাদের মধ্যে সেই যোগ্যতা আছে, প্রতিটা লিডারের মধ্যে সেই যোগ্যতা আছে। এবং আমি এটা খুব গর্ব করে বলবো, এন্টার আমাদের নয়, এন্টার যত মানুষ আমরা এখানে এসেছি আমরা সবাই কিন্তু কম বেশি পোড় খাওয়া লোকজন এবং প্রত্যেকে ভদ্রলোক। নেটওয়ার্কে কাজ করতে গেলে সবার আগে যেটা লাগে সেটা ভালো মানুষ হওয়া দরকার, ভালো মানুষ হওয়া দরকার। তাহলে সেই ভালো মানুষজন যেখানে বেশি থাকে সেই কোম্পানি কখনো পিছিয়ে থাকতে পারে না। তার যে ভুল ত্রুটিগুলো আছে সেই ভুল ত্রুটিগুলোকে যদি কাটিয়ে নিয়ে ম্যানেজমেন্টের ইন্টেনশন, মেন্টারের ইন্টেনশন, আমাদের ইন্টেনশন, ইন্টার স্টাফের অ্যাসোসিয়েশনের ইন্টেনশন, যদি এইটা প্রত্যেকের যদি কি বলবো মানে ভেতরকার উইল পাওয়ারটা যদি ঠিক থাকে তাহলে জয় আমাদের হবেই। 100 কোটি কেন, অনেক কোটি ব্যবসা কিন্তু আমরা সেখানে করতে পারি। একদম দেখুন আজকে কোম্পানি, আমি এটা বলি যে কোম্পানি দেখুন আজকে 100 কোটি বলছে, আমি একটা ক্যালকুলেট করছিলাম, আমি আমার টিমকে বলছিলাম, 2-4 জন লিডারকে বলছিলাম, সমীরকে বলছিলাম, সেদিন গাড়িতে আস্তে আস্তে বলছিলাম, আমার সাথে সমীর এসেছিল, কালকে কাকে একজনকে যেন বললাম যে দেখুন এই মুহূর্তে কোম্পানিতে যদি আমি রেশিও দেখি আমাদের 3.5 বছরে, আমি একদম থিওরিটিক্যাল বলছি, আলোচনা করছি, তাহলে বর্তমানে আমার কাছে ধরুন প্রায় 42-43 হাজার মানুষ আছে। আমি 40,000 যদি ক্যালকুলেশন ধরি, আর আমাদের নেটওয়ার্কের ভাষা আমি জানি না স্যার কি বলবেন, কিন্তু আমরা কিন্তু নেটওয়ার্কের ভাষায় জানি যে 10% অ্যাক্টিভ মানুষ। তাহলে 40,000 মানুষের 10% মানে 4,000। আমি যদি তর্কের খাতিরে ধরি এই 4,000 মানুষ কাজ করছে কিনা এটা দেখা সব থেকে বড় আমাদের এখন গুরুত্ব। সেটা পারবে কি করে সেটা পরের কথা, আমরা সেইটাকে কিন্তু মনিটরিং করছি না। যাই হোক, 4,000 মানুষ গড়পড় আমি দেখছি আজকে আমাকে 3,500 টাকা থেকে 4,000 টাকা পার পার্সেন্ট বিজনেস দিচ্ছে, এবং সেই বিজনেসের নিরিখে আমি এখন কম বেশি 1 কোটি টাকা ব্যবসা করছি মাসে। তাহলে এই যে ব্যবসাটা দিচ্ছে, এই ব্যবসাটা তো আমি একা দিচ্ছি, তার মধ্যে যে লোকটা, আমি সমীর সরকারকে দিয়ে বলছিলাম বলে সমীরকে দিয়ে উদাহরণ দিই, সমীরের টিমে এই মুহূর্তে বর্তমানে 4,000 মানুষ আছে। ওর যদি ক্যালকুলেশন আপনি দেখেন তাহলে দেখবেন ও কিন্তু কম বেশি 3,500 টাকা পার পার্সেন্ট বিজনেস করছে। 10% কে ক্যালকুলেট করলে ওর ব্যবসাটা ওই 14 লাখ 15 লাখ এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। ঠিকঠাক আছে, আমি যদি তর্কের সাথে ধরি ঠিক আছে। তাহলে আমাকে পৌঁছতে হবে 100 কোটিতে। আমার কাছে ম্যান পাওয়ার কোম্পানি কি বলছে, কোম্পানি বলছে 3 কোটি 5 কোটি। আমাদের এখনো পর্যন্ত কারো ব্রেন কিন্তু পারমিট করেনি, আমার ব্রেন একেবারেই করেনি, আমি খুলে বলছি আপনাদের। তাহলে 2025 এবং 2026 দেখুন 19-20 হতে পারে, কোম্পানির মোটো ভালো, কোম্পানির চিন্তা ভাবনা বড়, আগে পরে 2-1 বছর হতে পারে। যদি 2 বছর আমরা সত্যিকারের অন্তর থেকে প্রত্যেকের অন্তরে আমরা এটাকে ঢুকিয়ে দিতে পারি, এই 2 বছর যদি আমরা ম্যান পাওয়ারের উপর লড়াই করি, সুব্রত বাবু বলে গেছেন, খুব সুন্দর বলেছেন, শুধু ম্যান পাওয়ারে হবে না, সেটা ডেফিনেটলি তাই, কিন্তু আমি যদি ইনিশিয়ালি আগে মানুষজনকে নিয়ে আসতে পারি, আমার এখানে সংখ্যা হচ্ছে 1,15,000, যেখানে আমি বলি যে 10টা মানুষকে গিয়ে যদি খাবো পাবো আমরা বোঝাই, ক্যাজুয়ালি বোঝাই, 10টা মানুষ এখানে আছে, না বলার কোনো অপশন নেই। এত ভালো অপশন রয়েছে, 2 ঘন্টা করে যদি প্রতিদিন বেরোনো যায়, প্রতিদিন 2টো করে 3টা করে জয়নিং তোলা যায়। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, আমি এই কাজটা করে এসে আপনাদের বলছি, জ্ঞান দিচ্ছি ইনিশিয়াল স্টেজ। তাহলে আমরা যদি প্রত্যেকটা লিডার তার মতো করে দায়িত্ব নিই, তাদের মতো করে দায়িত্ব নিই, এবং আমরা সেন্ট্রালি উপর থেকে ম্যানেজমেন্ট এবং আমরা যদি তাদেরকে একটা প্রপার গাইডেন্স, নট অনলি 10% ডেফিনেটলি আমরা করবো, কিন্তু তার সঙ্গে যদি ইন্ডিভিজুয়াল যার যেরকম ক্ষমতা, যে কোনো যেরকম দুধ দেয় তার সেরকম লাঠি খেতে, তাহলে আমরা করেছি। তাহলে যে যেরকম যা ক্ষমতা, আজকে ডেফিনেটলি তরুণ নস্করের যা ক্ষমতা, সঞ্জিতের যা ক্ষমতা, তার সঙ্গে একজন এক্সের ক্ষমতা থাক,
তা নাও থাকতে পারে, আবার বেশিও থাকতে পারে। তাহলে তাকে ইভ্যালুয়েট করে, তাকে ভালো করে 1:1 ম্যান মার্কিং করে যদি আমি তার থেকে যদি তার বেস্ট আউটপুটটা বার করতে পারি, লিডারদেরকে যদি পার্টিকুলার সেই দায়িত্বটা দিয়ে নাম লিখে তার বেস্ট আউটপুটটা বার করতে পারি এবং তাদের একটা টার্গেট দিয়ে আমরা যদি যেতে পারি, তাহলে আমি অন্তত আমার টিমে ক্যালকুলেশন করে দেখেছি 2025-26 সাল 2 বছর কাজ করলে আমার পক্ষে 10 থেকে 15 লক্ষ জয়নিং এ যাওয়া সম্ভব। আমার পক্ষে এটা হওয়া সম্ভব। আমার পক্ষে আমার যেটা ব্রেন পানিশন বলছে আমি সেটা বলছি। 10 লক্ষ বা 15 লক্ষ মানুষ যদি আমার কাছে এসে যায়, কাজ তো চলছে, রিপার্চেসিং চলবে, সবকিছু ঠিক আছে, যদি 15 লক্ষ মানুষ আমি আনতে পারি, তাহলে দেখা যাবে যে সেখানে শ্রমিক সংখ্যা 4,000 থেকে 20,000 হয়ে গেছে। সেই রেশিওতে যদি বাড়ে, সেই রেশিওতে বাড়িয়ে নেবে। তাহলে 15 লক্ষ মানুষের যেটা আলটিমেট মোটো ছিল যে প্রতিটা মানুষ, যেটা সুবোধবাবু আমাদের প্রথম দিন বলেছিলেন যে প্রতিটা মানুষ একটা মুদিখানা তো খাবে রে ভাই, হ্যাঁ কি না? তার যদি সেট আপ থাকে অনলাইন এবং অফলাইন, একটা মুদিখানা তো খাবে। দ্যাট মিনস একটা মুদিখানা ইজ ইকুয়াল টু 100 টাকা, আমরা জানি। তাহলে এই 100 টাকা ইন্টু 15 লাখ মানে 15 কোটি টাকা মাসে ব্যবসা করার আমার কাছে জায়গা তৈরি হয়ে গেছে। এটা আমি ভাবতে পারছি, ভিজুয়ালাইজ করতে পারছি। আর স্যার বললেন ল অফ অ্যাট্রাকশনে যেটাকে ভিজুয়ালাইজ করা যায় সেটাকে অ্যাচিভ করা যায় যদি অন্তর থেকে ভাবা যায়, রাইট? তাহলে এই ভাবনাটা খালি ইয়েস্টার না করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, প্রত্যেকে আমি স্যারদেরকেও রিকোয়েস্ট করবো যে প্রপার প্ল্যানিংটা তৈরি করে 10%টা খুব ভালো প্ল্যানিং, তার সঙ্গে যদি এইটাকে একটু মনিটরাইজ করে যদি আলাদা করে ইন্ডিভিজুয়াল বিশেষ করে টিম বুঝে তার সঙ্গে কথা বলে 1:1 সময় আছে যারা করতে চায় তাদেরকে ডেকে নিয়ে যদি 1:1 এই টার্গেটটা 1 বছরের বা 2 বছরের একটা সারিয়ে দেওয়া যায় এবং তার মনিটরিং সিস্টেম যদি সুন্দর করে করা যায় প্রত্যেক মাসে, তাহলে আমার মনে হয় একটা মিরাকেল ব্যবসার জন্য আমরা কিন্তু অপেক্ষা করে আছি, যেটা সারা জীবনে কোনো কোম্পানি কখনো ভাবতে পারে। এই জায়গা কিন্তু আছে, সবকিছু জায়গা রেডি, প্ল্যাটফর্ম রেডি। আমাদেরকে আরেকটু উজ্জীবিত হয়ে নামতে হবে, আমাদেরকে আরো বড় ভাবে নামতে হবে, ভাবনাটাকে এক থাকতে হবে, অ্যালাইনমেন্টটা এক থাকতে হবে। রাজেশজি যেটা বলবে, রণজিৎ দেও সেটা বলবে, রণজিৎ দে যেটা বলবে, সুবোধ রায়ও সেটা বলবে, সুবোধ রায় যেটা বলবে। একজন সাধারণ স্টাফ, আমি কাউকে মানে বলছি না, খারাপ ভাবে নেবেন না, সে হতে পারেন একজন পিওর, একজন দারোয়ান, যে কেউ হতে পারেন, সেও কিন্তু কোম্পানির ভাবনাটায় একই সুরে গান গিয়ে বেরিয়ে চলে যাবে, তবেই কিন্তু আলটিমেট সাকসেস আসবে। আমি যদি ভুল বলি আমাকে ক্ষমা করবেন। আমার বিশ্বাস আমরা যে টিম পেয়েছি, আমাদের যে টিম পেয়েছি, ভালো ভালো যারা লিডারশিপ আছেন, আমাদের টিম শুধু নয়, অনেক ভালো ভালো লিডারশিপ, সুব্রত বাবুর মতো মানুষ এসে গেছেন, আরো অনেক ভালো ভালো মানুষ আছেন, আগামী দিনে আরো বড় বড় মানুষরা আসবেন। সবাইকে একসাথে নিয়ে, কেউ ছোট নয় কেউ বড় নয়, ঠিক আছে? কে করছে সেটা বড় কথা নয়, উনি বলেছেন কি করছি সেটা বড় কথা। তাহলে কিটার উপর গুরুত্ব দিয়ে আমরা যদি সুন্দর করে একটা প্ল্যানিং করতে পারি, সেটা করতে হবে ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে আমরা কিন্তু জয় আমাদের অবশ্যম্ভাবী। এই আশা রেখে, বিশ্বাস রেখে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। প্রোগ্রাম শেষ হবে আজ 2 মিনিট। স্যার চায় হবে কি দেখবেন? আচ্ছা